Okay. Last day we have discussed displacement reaction and their ionic equation and how oxidation reduction occurs in displacement reaction. All displacement reactions are redox reactions. That we have said. So you must practice these equations, how to write the full equation, then whether the reaction will happen. So the reactivity series will tell you whether the displacement will occur or not, right? Then after writing full equation, balanced full equation, then write the ionic equation by cancelling out the spectator ions. Then find the oxidation half equation and reduction half equation, just like this. Say copper metal in that particular reaction, copper metal is forming copper 2 plus. So copper is forming copper 2 plus by losing 2 electrons. So loss of electron is oxidation. And silver ion is gaining electron to form silver metal. So a metal is forming, so it is reduction. A silver metal, if you have silver nitrate salt and you have copper or zinc or iron, যে কোনো কিছু দিলেই তো এই রিঅ্যাকশনটা হবে। এটা কি শুধু কপার দিয়ে হবে? না, যাই দিবা ওটা দিয়ে হবে। মানে জাস্ট কপারের উপরে যেগুলো আছে, আয়রন দিলা, জিঙ্ক দিলা, সোডিয়াম দিলা, পটাশিয়াম দিলা, রুবিডিয়াম দিলা, ফ্রান্সিয়াম দিলা, হোয়াটএভার যেটাই দাও ওটা দিয়ে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে, রাইট? So you must give the metal which is higher in the reactivity series than copper. So silver. So that metal will displace silver from silver nitrate, and that's what it will happen. দেখো এই ব্যাপারটা কি, এই যে সিলভার দিয়ে তোমরা জুয়েলারি বানাও, রাইট? এই যে সিলভার মেটাল পাইলা, এটা জুয়েলারির দোকানে নিয়ে দিলেই তোমাকে জুয়েলারি বানায় দিবে, তাই না? তার মানে সিলভার নাইট্রেট যে সল্টটা, এটা যথেষ্ট দাম আছে কিন্তু। ওই সিলভারের প্রাইস আর সিলভার নাইট্রেটের প্রাইস অলমোস্ট সেম, বিকজ সিলভারকে ডিসপ্লেস করা খুবই ইজি না? চিপ আয়রন মেটাল দিলেই ডিসপ্লেস হয়ে যায়, তাই না? তাহলে সিলভার ডিসপ্লেস করার কোনো ব্যাপারই না। সো সিলভার ডিসপ্লেস করলা, করে জুয়েলারি দোকানে দিলে ও তোমাকে সিলভার জুয়েলারি বানায়, অ্যালয়িং করবে, কপার দিয়ে একটু অ্যালয় করে এরপর হচ্ছে ওই ডিজাইন করে বানায় শেষ। আচ্ছা, সো আমাদের আজকের ডিসকাশন হচ্ছে, আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজে যে ইয়েগুলো দেখলাম, দ্য মেটালস উই হ্যাভ ওয়েন্ট থ্রু, ওগুলার রিঅ্যাকশনস অফ মেটালস উইথ ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ 1 and group 2 metals, মেইনলি গ্রুপ 1 metals, আমরা গ্রুপ 1 মেটালের রিঅ্যাক্টিভিটি উইথ ওয়াটার অলরেডি দেখছি। গ্রুপ 1 metals, they react with water to form metal hydroxide and hydrogen gas. দেখো, metal with cold water, cold water মানে কি? স্টিম না, লিকুইড ওয়াটার। কোল্ড ওয়াটার মানে লিকুইড ওয়াটার। তো কোনো মেটাল যদি কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, এই দুইটা রিঅ্যাকশনই আমরা দেখবো অনেকগুলো জায়গায়। মেটাল যদি কোল্ড ওয়াটার মানে লিকুইড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, সবসময় মেটাল হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। আর মেটাল যদি স্টিমের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে মেটাল অক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। এই দুইটা রিঅ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? দ্যাট ইজ দ্য গ্রামাটিক্যাল রুল। মেটাল প্লাস কোল্ড ওয়াটার মানে মেটাল প্লাস ওয়াটার, metal hydroxide and hydrogen gas, metal plus steam, metal oxide and hydrogen gas. So hydrogen gas will be bubbled up always. That is the observation. So এটা খেয়াল রাখতে হবে। আর metal will disappear. মেটালটা কি আস্তে আস্তে নাই হয়ে যাবে, metal will hydrogen gas এর বাবলস হবে না? এই যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হইতেছে, so bubbles of hydrogen gas will produce, মেটালটা ডিসঅ্যাপিয়ার হবে না আস্তে আস্তে। এই যে দেখো, এই যে কোল্ড ওয়াটার আছে, মেটালটা দিলা, মেটাল যদি রিঅ্যাক্ট করে মেটাল হাইড্রোক্সাইড হয়, তাহলে তো তুমি একটা কালারলেস সলিউশন দেখবা, আর মেটালটা দেখবা না। স্যার, এখানে তো আমরা বলছেন যে টেম্পারেচার অলসো ডাজ ম্যাটার ইন দ্য রিঅ্যাকশন। Not temperature, the state. Temperature is fine. Temperature তো ডেফিনেটলি মানে বাড়বে না, ওইটা তো টেম্পারেচার দিলে তোমার ওই যে কোল্ড ওয়াটারের সাথেও রিঅ্যাক্টিভিটি বাড়বে। টেম্পারেচার অলওয়েজ ইনক্রিজেস দ্য রেট অফ রিঅ্যাকশন। আমরা রেট অফ রিঅ্যাকশন চ্যাপ্টার যখন পড়বো, তখন আমরা দেখাবো তোমাদেরকে হোয়াট আর দ্য ফ্যাক্টরস হুইচ ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। আর রেট অফ রিঅ্যাকশন কেমিস্ট্রিতে ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তুমি একটা কেমিস্ট্রি আমরা কেন পড়তেছি? কেমিস্ট্রি কেন পড়তেছি? কেন? টাকা। টাকা। আমরা এখানে তো কারোর সেবা যত্ন করতে আসি, টাকা লাগবে।
এন্ড কেমিস্ট্রি করে তুমি ইন্ডাস্ট্রিয়ালি কোনো একটা মেটাল প্রডিউস করো, বা ধরো যারা আয়রন মেটাল প্রডিউস করবে, আমরা একটু পরে এই মেটাল এক্সট্রাকশন করবো, আয়রন মেটাল প্রোডাকশন, অ্যালুমিনিয়াম মেটাল প্রোডাকশন। সো আয়রন মেটাল, শুধু আয়রন মেটাল প্রোডাকশন করে একটা দেশ চলবে শুধু একটা রিয়াকশন দিয়ে। এগুলো এত সিগনিফিকেন্ট, তাই না? তোমার যদি আয়রন ইন্ডাস্ট্রি থাকে তুমি তো, হ্যাঁ বুঝি না, আয়রন ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে। ওটা ইন্ডিভিজুয়ালি যাদের আছে, ধরো বিএসআরএম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আয়রন প্রডিউসার, তাই না? ও তো বিলিয়নিয়ার। যারা ইয়ে এগুলো বানাই দিছে, ওগুলো তো বাদ দাও, আমি বললাম কি, পারলে একটা সুই, ওই যে কাঁথা শিলায়, যে গ্রামে গেলে দেখা যায় কাঁথা শিলায়, একটা সুইয়ের ইন্ডাস্ট্রি দিবা, তাও তুমি কোটিপতি। চাকরি করে ওদের সাথে জীবনও পারবো। ম্যাচ, একটা ম্যাচ বাক্স, লবণ, লবণ দিলে তো তুমি মানে টাকা গণবা হচ্ছে কোটিতে। এই যে মোল্লা সল্ট, নাম শুনছো? অনেক আগে না, এখনো পাওয়া যায়, এখনো খুবই ভালো লবণ, এসিআই এর চেয়ে ভালো। ওদের ওদের যে কর্পোরেট অফিস, যেটা গুলশান একে একদম মোড়ে, হ্যাঁ, ওদের জাস্ট পার্কিং জোনটা হচ্ছে ধরো এই এই আমাদের যে এই বিল্ডিংটা, এটা তো কম বড় না, এটার চেয়েও বড় ওদের শুধু পার্কিং জোনটা। বিল্ডিং টিল্ডিং তো, অফিস তো বাদ দিলাম, গুলশান একের একদম মোড়ে আছে। মানে কি কি বলো? তুমি যদি ধরো তুমি তুমি ধরো তুমি ওই যে আমার ফ্রেন্ড হচ্ছে ওই যে কন্ট্রাক্টর বিজনেস করে, তো ওরা মনে হয় 5 লাখ কেজি সল্টের জন্য গেছিল, মানে কোথাও দিবে আর কি, একটা প্রকিউরমেন্ট পাইছে, দিবে, ওদেরকে পাত্তাই দিল না। মানে এটা কোনো ব্যাপারই না। মানে লবণ কে খায় না বলো বাসা? লবণ খায় না কে? সবাই খায়। তাহলে তোমার বাংলাদেশের লোক কয়জন? ধরো ওরা তো 16-17 কোটি বলে, আমার হিসাবে 25 crore মতো। তো 25 crore মতো হবে। সো প্রত্যেকটা ফ্যামিলিতে তো ধরো 5:1 যদি ধরো, তাহলে তো মানে একটা ফ্যামিলিতে 5 জন যদি ধরো, তাহলে তো তাহলে তো 5 কোটি লোক। 5 কোটি মানে 5 কোটি লোক না, 5 কোটি ফ্যামিলি। 5 কোটি ফ্যামিলিতে 5 কোটি কেজি লবণ দরকার পার মান্থ। কয়টা আছে? এসিআই, মোল্লা সল্ট, এই তো 2-3টা কোম্পানি আছে, আর তো নাই। ওইটাই বললাম আর কি, যে হ্যাঁ, মানে এটা এটা আমাদের জেনারেশনে তোমার ওইটাই ছিল, মোল্লা সল্ট ছিল, এবং এই সল্টটা খুবই ভালো, বড় হ্যাঁ। কি মাছ কি জানি করো? মাছ তুমি পারো না মাছ ভাজি করতে? এটা তো সব লবণ দিয়ে করা যায়, একই তো কথা। ও ও ও বলতেছে, আমি বুঝছি, এটা হচ্ছে ওই যে ইলিশ মাছ দিয়ে যে বানায়, ড্রাই ফিশ বানায়, ওগুলাতে বড় বড় লবণ ইউজ করে। হ্যাঁ, আচ্ছা, হোয়াটএভার, ঠিক আছে। তাহলে আমি কি বুঝাতে পারছি? তো আমরা এখানে দেখো, আমাদের যেটা মাথায় রাখতে হবে, এটা হলো যে যে জায়গা থেকে এটাতে গেছিলাম আর কি, যে আমরা এই মেটাল বা একটা রিয়াকশন, রেট অফ রিয়াকশন কেন ইম্পর্টেন্ট। তাহলে তুমি যে কোনো একটা রিয়াকশন করে ধরো 1 মান্থে তুমি 5 টন প্রডিউস করো, তাহলে তোমার যে কস্টিং, তুমি যদি 1 মান্থে 10 টন প্রডিউস করতে পারো, মানে কি, তুমি রেট অফ রিয়াকশন যদি বাড়াইতে পারো, 10 টন প্রডিউস করতে পারো, তাহলে দেখো তোমার লেবার কস্ট হাফ হয়ে যেতেছে, তোমার অফিসারদের স্যালারি হাফ দেওয়া লাগতেছে, ইলেকট্রিসিটি কস্ট কমে যেতেছে, সব কমে যেতেছে। রেট অফ রিয়াকশন ইজ সো ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিতে বেশি না, ইন্ডাস্ট্রিতে যদি তুমি টাকা পরে 5 পয়সা বাঁচাইতে পারো, 5 পয়সা, 5 পয়সা তোমাদের নাই আছে? 5 পয়সার কোনো, তোমরা তো দেখো না, 5 পয়সা পার গ্রাম না, মানে 5 পয়সা পার ইউনিট যদি বাঁচাইতে পারো, তাহলে তুমি কয়েক কোটি টাকা বাঁচাইতে পারো পার মান্থ। এটাই করে ওই যে চার্টার্ড অ্যাকাউন্টিং যারা পড়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, হ্যাঁ এসএসসিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা পড়ে, ওরা হচ্ছে এই টেকটিক্স গুলো জানে। ওরা ইন্ডাস্ট্রিতে যায়, গিয়ে ইন্ডাস্ট্রিটাকে অবজার্ভ করে,
অবজার্ভ করে সে কস্ট কাটিং এর জায়গা বলে দেয় যে আপনি এখানে 50 পয়সা বাঁচাইতে পারবেন, এখানে 5 পয়সা বাঁচাইতে পারবেন, এখানে 1 পয়সা বাঁচাইতে পারবেন। সিএ যারা করে হ্যাঁ, এটা বলে দেয় ইন্ডাস্ট্রিকে। হ্যাঁ, তো আলটিমেটলি আপনার এত টাকা বাঁচতেছে বছরে। তখন ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই যে বুদ্ধি দিল না, সে কিন্তু ধরো 2 দিন লাগছে তার, ধরো এই বুদ্ধিটা দিতে, বের করতে, ইন্ডাস্ট্রিকে অ্যানালাইসিস করে। তো সে 10 লাখ টাকা নিয়ে আসবে, ইন্ডাস্ট্রি তো লস নাই। তার মান্থলি সে বাঁচায় দিছে 1 কোটি, 10 লাখ তার দিনে তো লস নাই। না, ওইটা তো ডেফিনেট নেগোসিয়েশনের উপর। সে বলবে যে আপনার এত টাকা, সে পুরো অ্যানালাইসিস করে বলবে যে আমি আপনাকে মান্থলি এত টাকা সেভ করে, কত টাকা দিবেন, আইডিয়া, তাই না? Okay, fine. So metal and cold water, metal hydroxide and hydrogen gas, metal and steam, metal oxide and hydrogen gas. So hydrogen gas is common. So একটা metal hydroxide, একটা হচ্ছে metal oxide. আচ্ছা, metal below hydrogen in the reactivity series. Metal below hydrogen in the reactivity series মানে আমাদের 3টা জুয়েলারি, কি কি? কপার, সিলভার, গোল্ড, সিরিয়ালি, তাই না? কপার, সিলভার, গোল্ড। এই 3টা কোল্ড ওয়াটার, স্টিম এবং ডাইলিউট অ্যাসিড কারোর সাথে রিঅ্যাক্ট করবে না। দ্যাটস সো আনরিঅ্যাক্টিভ। মানে মেটালটা, পিওর মেটালটা ডাইলিউট অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে না। ধরো তুমি তাহলে কপার সালফেট কেমনে বানাবা? তাহলে কপার অক্সাইড বা কপার কার্বনেট বা কপার হাইড্রোক্সাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিবা, তাহলে ওইটা হবে। মানে পিওর মেটালস, নেমলি কপার, সিলভার, গোল্ড, উইল নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার। স্টিমের সাথে তো রিঅ্যাক্ট করবেই না, কারণ অ্যাসিডের সাথেই তো রিঅ্যাক্ট করে। বোঝা যায়? আচ্ছা, এটা জাস্ট মাথায় রাখো, এটা আমরা আরো অনেকবার বলবো। আচ্ছা, তাহলে রিঅ্যাকশন কেমন? মেটাল এন্ড ওয়াটার, মেটাল হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে গ্রুপ 1 মেটাল সবগুলো রিঅ্যাক্ট করবে ওয়াটারের সাথে, কোল্ড ওয়াটারের সাথে। আমরা অলরেডি গ্রুপ 1 কেমিস্ট্রিতে আমরা দেখছি যে মেটাল, লিথিয়াম reacts with water to form lithium hydroxide and hydrogen gas. Sodium reacts with water. আসো আসো। Sodium reacts with water to form sodium hydroxide and hydrogen gas. Potassium reacts with water to form potassium hydroxide and hydrogen gas. Fine. Now calcium and magnesium, এই দুইটা আছে না আমাদের গ্রুপ 2 তে reactivity series এ? Calcium and magnesium, calcium does react but 10 minutes time লাগবে। বৈশা সো রিঅ্যাকশন হইতেছে না, very slow reaction। একটু পরে দেখবা বাবলস উঠতেছে একটু একটু করে, ঠিক আছে? একটু পরে দেখবা, তার মানে it reacts but it is very slow। দেখো এটা লেখা আছে calcium hydroxide is formed, so calcium and water, calcium hydroxide and hydrogen gas, তাই না? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো এখানে aqueous or solid লেখা, কেন? because calcium hydroxide এর solubility is very less. Some calcium hydroxide will be soluble, some will be insoluble, right? Oh, that's why এইভাবে লেখা এটা। রাইট, মানে বেসিক্যালি পৃথিবীতে কোনো সলিউবল, অ্যাবসলিউট সলিউবল এবং অ্যাবসলিউট ইনসলিউবল কোনো সল্ট নাই। ইট ইজ আ বেসিক্যালি রিলেটিভ, ইট ইজ রিলেটিভ। কেমন? যেমন ধরো 36.5 গ্রাম পার 100 গ্রাম অফ 100 গ্রাম হচ্ছে সলিবিলিটি কার? সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। সোডিয়াম ক্লোরাইড সল্ট 100 গ্রাম পানিতে তুমি 36.5 গ্রাম ডিসলভ করতে পারবা। কোন টেম্পারেচারে? অ্যাট রুম টেম্পারেচার 25 ডিগ্রি। তাহলে ওর সলিবিলিটি কত? 36.5 গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, ঠিক আছে? তুমি যদি 37 গ্রাম দাও কি হবে? 0.5 গ্রাম প্রেসিপিটেট হবে, 0.5 গ্রাম প্রেসিপিটেট হবে। তুমি দেখবা এই 0.5 গ্রাম আর মিক্স হইতেছে প্রেসিপিটেট। এখন লেখা দরকার নেই, জাস্ট মাথায় রাখো আমরা মেকিং সল্টে প্রেসিপিটেট বলতেই থাকবো। হ্যাঁ, মানে সলিড ডিপোজিশন, সলিডটা মানে 0.5 গ্রাম সল্ট দেখা যাবে। ওকে, আচ্ছা, এটাকে আমরা সলিউবল সল্ট বলতেছি। কেন? দেখো সিলভার ক্লোরাইডের সলিবিলিটি মাত্র 0.001 গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। কার? সিলভার ক্লোরাইড। এর জন্য এটাকে আমরা সলিড বলতেছি, মানে মানে দিলেই এটা প্রেসিপিটেট হয়। অল্প একটু দিছি এটাই ডিসলভ হইতেছে না, কারণ মাত্র 0.001 গ্রাম, মানে 1 গ্রাম দিলে ওইটাও ডিসলভ হইতেছে না। এর জন্য আমরা এটাকে ইনসলিউবল সল্ট বলি। বাট আমরা যদি 0.001 গ্রাম দেই এক্স্যাক্টলি ইন 100 গ্রাম অফ ওয়াটার, তাহলে কিন্তু এটা কমপ্লিটলি ডিসলভ হবে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? মানে আমি যদি ওর সলিবিলিটি কত? 0.001 গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। 0.001 গ্রাম তো একদম পিচ্ছি একটা অ্যামাউন্ট, রাইট?
ওইটুকু যদি দেই বা এটার চেয়ে কম দেই 100 গ্রাম ওয়াটারে, তাহলে তো এটা ডিজলভ হয়ে যাচ্ছে। কিন্তু ইন কম্পারিজন সোডিয়াম ক্লোরাইডের ডিজলভ হওয়ার ক্যাপাসিটি কি অনেক বেশি না? এর জন্য সোডিয়াম ক্লোরাইডকে আমরা সলিউবল সল্ট, অন দা আদার হ্যান্ড যেটার সলিবিলিটি অনেক অনেক কম, সিলভার ক্লোরাইড নেমলি, এটাকে আমরা ইনসলিউবল সল্ট বলতেছি। বাট সিলভার ক্লোরাইড কি আসলে একদম ইনসলিউবল সল্ট? 100% ইনসলিউবল নো, এটা তো সাম ডিগ্রি অফ সলিবিলিটি আছে, রাইট? আর সোডিয়াম ক্লোরাইড এটা কি ফুললি সলিউবল সল্ট? সলিউবল, বাট কতটুকু পর্যন্ত? 36.5 গ্রাম বা 100 গ্রাম। এর বেশি যদি দাও তাহলে ইট উইল বি প্রেসিপিটেটেড or fine solid form, right? But most of some of it dissolves to give a color. So calcium hydroxide, same. Calcium hydroxide, some of calcium hydroxide will be dissolved. এটা লেখা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটিটা সিলভার ক্লোরাইডের মতো এত কম না, মোটামুটি ভালো। তাহলে সাম উইল বি মানে some calcium hydroxide will be dissolved in water, others will be precipitated. ঠিক আছে, এটা সবগুলোর ক্ষেত্রেই ট্রু, বাট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডেরটা এই টাইপের সল্ট গুলোকে আমরা স্প্যারিংলি সলিউবল বলি, মানে অলমোস্ট ইনসলিউবল অর স্লাইটলি ভেরি স্লাইটলি সলিউবল। হ্যাঁ, এটাকে স্প্যারিংলি সলিউবল বলি। ঠিক আছে আফিফ, বোঝা যায়? ম্যাগনেসিয়ামের সাথে কোল্ড ওয়াটারের রিয়াকশন কি হইতেছে? ম্যাগনেসিয়াম, আমার দিকে তাকাও, ম্যাগনেসিয়াম দিলাম কোল্ড ওয়াটার, নো ফিজিবল। হ্যাঁ, যদি ম্যাগনেসিয়ামটা একদম ক্লিন থাকে, প্রথম প্রথম দেয়ার সাথে সাথেই একটা দুইটা তিনটা বাবলস দেখবা, এরপর দেখবা কোনো বাবলস নেই। দেয়ার সাথে সাথে দুই তিনটা বাবলস দেখবা, এরপর কোনো বাবলস নেই। কেন? বিকজ ম্যাগনেসিয়াম যখন ওয়াটারের সাথে রিয়াক্ট করে, কোল্ড ওয়াটারের সাথে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফর্মস প্লাস হাইড্রোজেন গ্যাস, রাইট? এই তো রিয়াকশন। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা ম্যাগনেসিয়াম মেটালের উপরে একটা লেয়ার ফর্ম করে, তাহলে ম্যাগনেসিয়াম মেটালটাকে ও কভার করে ফেলে। So magnesium hydroxide is insoluble. That's why এই কভারের জন্য magnesium cannot come in contact with water. Magnesium hydroxide এর একটা কোটিং উপরে পড়ে যায়। এই যে দেখো, এটা কোটিংটা উপর আমি জাস্ট একটু রিঅ্যাক্ট just get some few bubbles. হ্যাঁ, there is almost no reaction if the magnesium is very clean. A few bubbles of hydrogen, what's it? A few bubbles of hydrogen form on it, but the reaction soon stops again. This is because the magnesium becomes coated with insoluble magnesium hydroxide, which prevents any more water coming into contact with magnesium. তাহলে ম্যাগনেসিয়ামের কন্ট্যাক্টে যদি তোমার মেটালটা, মানে ওয়াটারের কন্ট্যাক্টে যদি মেটালটা না আসতে পারে, এটা যদি কোট হয়ে যায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তো ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন হইতেছে না, বিকজ ওয়াটার উইল নট রিঅ্যাক্ট উইথ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটার উইল রিঅ্যাক্ট উইথ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামই কোটেড, তাহলে আর রিঅ্যাকশন হবে না। ইজ ইট ক্লিয়ার? এই কি পয়েন্টটা দেখো, এটা করো। হ্যাঁ বলো। Rusting is not coating in that sense. বাবলস না, মানে কোট আর কি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ধরো কোট করা মানে কি, এটাকে পেইন্ট করে দেওয়া, তাই না? কভার করা। দ্যাট ইজ দ্য থিং। রাস্টিং ইজ ডিফারেন্ট, রাস্টিং আমরা পড়বো একটু পরে। আচ্ছা দেখো, এই পাঁচটা, তাই না? গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, গ্রুপ 3 কে আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম নিয়ে কথা নাই, কেন? এটা কি পয়েন্টটা দেখো। You might wonder why there is no description for aluminium and steam. The reactivity of acha fine, aluminium doesn't react with cold water, that is the first point. আচ্ছা steam এটা আমরা পরে বলতেছি। আচ্ছা, আমরা যে মেটাল গুলো ইনিশিয়ালি বললাম কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, they will react with cold water, তার মানে they will definitely react with steam. If they react with steam, instead of metal hydroxide, metal oxide forms. তার মানে potassium oxide plus hydrogen, sodium oxide plus hydrogen, lithium oxide plus hydrogen, calcium oxide plus hydrogen, magnesium oxide plus hydrogen. ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশনটা আছে দেখো, ম্যাগনেসিয়াম রিবন কিভাবে করছি রিঅ্যাকশনটা। এটা একটা ধরো টেস্ট টিউব, ঠিক আছে? এই টেস্ট টিউবটা হরাইজন্টালি প্লেসড, ঠিক আছে? এখানে আমার ডেলিভারি টিউব আছে, এই ডেলিভারি টিউবের সাথে আমি চাইলে একটা গ্যাস সিরিঞ্জ কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে? গ্যাস সিরিঞ্জ কানেক্ট করে দিলাম পাং দিয়ে,
right? এটা গ্যাস চেঞ্জ, ওকে ফাইন, গ্যাস চেঞ্জ ক্যালিব্রেটেড, এটা কানেক্ট করে দিলাম। তাহলে এই যে গ্যাস যেটা আসবে হাইড্রোজেন গ্যাস, এটা গ্যাস চেঞ্জে কালেক্ট করবো। কিভাবে করতেছি? মিনারেল উল সোকড ইন ওয়াটার, মানে আমরা স্টিম প্রডিউস করতে চাইছি। মিনারেল উল কি? তুলা, কটন। কটনটাকে পানি দিয়ে ভিজা ওইখানে দিয়ে দিচ্ছি, কোথায়? বটম অফ দ্য টেস্ট টিউবে। আর এই যে মাঝখানে এই যে ম্যাগনেসিয়াম রিবন, মানে ম্যাগনেসিয়ামের একটা রিবন দিছি, এখানে হিট দিছি। হিট দিলে কি হবে? আস্তে আস্তে স্টিম প্রডিউস হবে না? স্টিম উইল গো থ্রু ম্যাগনেসিয়াম and thereby the reaction will take place. Magnesium ribbon মানে magnesium metal will become magnesium oxide আর হাইড্রোজেন গ্যাস will come out। এটাকে তুমি যেভাবে ইচ্ছা কালেক্ট করো অথবা বাইট করে দাও, তোমার ইচ্ছা। সিম্পল, কঠিন? আচ্ছা, এই যে অনেক কিছু লেখা আছে না ডেসক্রিপশন, এত ডেসক্রিপশনের কিছু নাই, সিম্পল। ম্যাগনেসিয়াম উইল রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু ফর্ম ম্যাগনেসিয়াম অক্সাইড এন্ড হাইড্রোজেন, এইটুকুই তোমার জানা দরকার। আর এই যে ডায়াগ্রামটা জাস্ট মাথায় রাখা যে আচ্ছা ঠিক আছে, একটা হরাইজন্টালি প্লেস টিউব, আমি কটন উল দিয়ে সোক করে ওয়াটারটা দিলাম, যাতে হিটটা ম্যাগনেসিয়ামের মধ্যে দিব, যাতে টেস্ট টিউবটা যখন হিটেড হবে তখন স্টিম উইল প্রডিউস এন্ড স্টিম উইল কাম থ্রু এন্ড magnesium will turn to magnesium oxide which is also solid and hydrogen gas will come out. Simple. এত descriptive. The mineral wool is not heat directly, enough heat is moved back along the test tube to turn the water to steam. এগুলোর কোনো কিছুর দরকার নাই। তাহলে তোমার পড়া কতটুকু এটা কিন্তু তোমার জানা লাগবে, এত কিছু নাই, বাট তুমি রিড আউট করবা। বাট পাস্ট কোয়েশ্চেন পেপার তো আমরা দেখাবো, দেখাইলেই তুমি বুঝবা যে আসলে ওরা কি কোয়েশ্চেন করে। কোয়েশ্চেন তো দেখছোই, 1 সেন্টেন্স 2 সেন্টেন্সেস 1 ওয়ার্ড, এই টাইপের কোয়েশ্চেন। তাহলে কনসেপ্টটা হইলেই আমার হয়ে গেল, ঠিক আছে? এটা খুব ভালো করে আন্ডারলাইন করো, ব্রাইট হোয়াইট ফ্লেম। ম্যাগনেসিয়াম বার্নস উইথ আ ব্রাইট হোয়াইট ফ্লেম। তাসিন পড়াশোনা করতেছো না? ইয়ে, তোমার প্রবলেম সলভ করে দিছি সেলফ স্টাডির জন্য, এরপর পড়াশোনা করতেছো না? করতেছো না তো? লাস্ট ক্লাসে তুমি কিছুই না পড়ে চলে আসছো, কিছু লেখো নাই, লিখছো? লিখছো লাস্ট ক্লাসে? না না, ছাগলের মতো কথা বলো। ক্লাসের কথা বলতে মানে লাস্ট ক্লাসে বাসায় গিয়ে পড়ে আসছিলা, লিখছিলা রিয়াকশন গুলা, আয়নিক ইকুয়েশন গুলা, তাইলে লেখা আনার কথা বলতেছি না তো, লিখছিলা নাকি? লিখলে তো কপিতে থাকবে। তুমি বাসায় লিখছো নাকি? আচ্ছা, এটা হলো, ঠিক আছে। ব্রাইট হোয়াইট ফ্লেম ভালো করে আন্ডারলাইন করো। এরপরে দেখো সেম একই ঘটনা, এখানে তুমি গ্যাস চেঞ্জ দিতে পারো অথবা ওভার ওয়াটার কালেকশন করতে পারো, একই কথা। হাইড্রোজেন কালেক্ট করলা, এটা নট সিগনিফিক্যান্ট, তুমি যেভাবে ইচ্ছা কালেক্ট করলা, গ্যাসটা কালেক্ট করলা। কালেক্ট করতে না চাইলে এটা জাস্ট একটা ম্যাচ দিয়ে আগুন লাগায় রেখে দাও। হ্যাঁ, ওই মানে হাইড্রোজেন গ্যাসটা তুমি ল্যাবে রিলিজ করলো না, তুমি ম্যাচ দিয়ে জাস্ট এই জায়গাতে, হাইড্রোজেন গ্যাস তো ফুয়েল না, আসবে, এটা বার্ন হয়ে যাবে লাইটারের মতো। লাইটার যদি তুমি অন করে রাখো কি হবে? সব গ্যাস জ্বলে যাবে না? সেম এটাও, হাইড্রোজেন গ্যাস বের হইতেছে, তুমি এটাকে হাইড্রোজেন গ্যাসটাকে তুমি যদি বার্ন করে ফেলো, ইট ইজ গুড, বিকজ হাইড্রোজেন গ্যাস তো ফ্লেমেবল। আমি ল্যাবে তো ফ্লেমেবল গ্যাস চাই না, তাহলে আমি এটা বার্ন করে দিলাম, এটা করতে পারি। অথবা তুমি গ্যাসটাকে কালেক্ট করতে পারো, কিন্তু তুমি ল্যাবে রিলিজ করো না, ঠিক আছে? তাহলে ইগনাইট, একটা ফায়ার ইগনাইট করে জাস্ট দিয়ে রাখো, এটা দেখবা গ্যাস প্রডিউস হইতেছে, ও জ্বলতেছে, রাইট? আচ্ছা, মিনারেল সোকড ইন ওয়াটার, পাউডার্ড মেটাল অর মেটাল গ্রানুলস, জিঙ্ক, হ্যাঁ, অর আয়রন, জিঙ্ক এন্ড আয়রন। পাউডার দিলে রিয়াকশন ভালো হবে, ফাস্টার হবে, ওইটা আমরা দেখাবো কেন ফাস্টার হবে। তাহলে একই জিনিস, তাই না? উইথ জিঙ্ক অক্সাইড, উইথ আয়রন অক্সাইড। এটা কি অক্সাইড? আয়রন অক্সাইড, আয়রন Fe3O4, এটা চার্জ কত আয়রনের?
চারটা অক্সিজেন কত? চারটা অক্সিজেন কত? আমি বলছি চারটা অক্সিজেনের চার্জ কত? 8 মাইনাস 8 না, 8 মাইনাস। তাহলে তিনটা অক্সিজেন অবশ্যই 8 প্লাস হওয়া লাগবে। কেমন হইলো? 8 ডিভাইডেড বাই 3 ফ্র্যাকশন জীবনে পসিবল ফ্র্যাকশন হওয়া? চার্জ কি ফ্র্যাকশন হয়? হয় না। এই এই Fe3O4টা আসলে আয়রন অক্সাইড আর এইটার একটা কম্বিনেশন। এটা বেসিক্যালি FeO.Fe2O3 ট্রাই আয়রন টেট্রাঅক্সাইড। দেখো Fe3O4 হয়েছে। হ্যাঁ, তাহলে এই আয়রন এখানে এটার জিনিসটা যেটা এটা হচ্ছে এই আয়রনটা হচ্ছে 2 প্লাস, আর এটা 3 2 6 মাইনাস না, আর এটা 3 2 6 প্লাস, তাহলে এটা হচ্ছে 3 প্লাস। তাহলে একটা 2 প্লাস আয়রন আর 3 প্লাস আয়রনের দুইটা অক্সাইডের কম্বিনেশন হচ্ছে Fe3O। বোঝা যায়? তাহলে জাস্ট ওইখানে একটু লেখা রাখবো এফ, মানে এটা হয়েছে কিভাবে FeO.Fe2O3। আয়রনের দুইটাই অক্সাইড আছে, আয়রন 2 অক্সাইড এন্ড আয়রন 3 অক্সাইড, এটার দুইটার কম্বিনেশন হচ্ছে Fe3O। ওকে ফাইন। আচ্ছা, স্টিমের সাথে অ্যালুমিনিয়ামের রিঅ্যাকশনটা আমরা কেন দেখাইলাম না? ইউ মাইট ওয়ান্ডার কি পয়েন্ট পাইছো? No description for aluminum and steam. The reactivity of aluminum is supposed to be between that of magnesium and that of zinc. However, aluminum has only a very slow reaction with steam because it is covered with a very thin but very strong layer of aluminum oxide. খুব ভালো করে আন্ডারলাইন করো। Aluminum কেন slow reaction দেয়? It only really shows its true reactivity if that layer can be penetrated in some way. Water or steam don't do that very well. We will talk about this again when we look all the reactions between metals and acids. তাহলে স্টিমের সাথে বা কোল্ড ওয়াটারের সাথে it doesn't react. Why? Aluminum doesn't react because aluminum in the presence of oxygen, aluminum forms an oxide layer, aluminum oxide. ঠিক আছে? এই aluminum oxide এর লেয়ারটা very thin but very strong. So water or steam cannot penetrate that layer to reach aluminum metal. Thereby, it doesn't react. ঠিক আছে? Agreed? বুঝছো সবাই এটুকু? Okay. Metals with dilute acids. এটা খুবই সিম্পল, দেখো জাস্ট পড়ে নিবা, আমি জাস্ট একটা জিনিস দেখাই। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এন্ড কপার দিছি, তাই না? ম্যাগনেসিয়ামে অনেক বাবলস দেখতেছি, জিঙ্কে একটু কম বাবল, আয়রন একটু কম বাবল, কপারে কোনো বাবলস নাই। তার মানে কি রিঅ্যাক্টিভিটি পাই গেলাম না? এটাই দেখাইছে এখানে, আর কিছু নেই। ইনভেস্টিগেশন ইনটু রিঅ্যাকশনস বিটুইন মেটালস এন্ড ডাইলুট অ্যাসিডস, ঠিক আছে? ও অ্যাসিডের সাথে দেখাইছে, অ্যাসিডের সাথে, সরি। কপার হাইড্রোজেনের নিচে, রাইট। এই যে দেখো কি হইতেছে, ম্যাগনেসিয়াম ইফ রিঅ্যাক্টস উইথ অ্যাসিড, সে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইট ফর্মস ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। এটা হচ্ছে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। মেটাল অ্যাসিডের সাথে রিঅ্যাকশনটা কি? এই যে আগে এটা বলে নি, এটা আগে দিছে কেন তোরা? কি বই বানায়? আগে তো বলবে, যে আগে তো এই কথাটা বলবে না, এরপর তো এটা দিবে, না তো স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে। মেটাল এন্ড অ্যাসিড, সল্ট এন্ড হাইড্রোজেন গ্যাস, তাহলে হ্যাঁ সল্ট এন্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখো মেটাল, যে কোনো একটা মেটাল নাও, ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন গ্যাস, ম্যাগনেসিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, এবার ক্যালসিয়াম নাও, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, ক্যালসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন গ্যাস, ক্যালসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তুমি সালফিউরিক অ্যাসিড দিলে সালফেট সল্ট প্রডিউস হবে, নাইট্রিক অ্যাসিড দিলে নাইট্রেট সল্ট প্রডিউস হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ক্লোরাইড সল্ট প্রডিউস হবে। ঠিক আছে? তাহলে এগুলো একটু দেখে নিব। আর আগেই তো বলছি, মেটালস বিলো হাইড্রোজেন ডাজ নট রিঅ্যাক্ট উইথ কপার, সিলভার এন্ড গোল্ড। আন্ডারলাইন করতেছো? সবগুলা সেন্টেন্স বাই সেন্টেন্স পড়বা কিন্তু, আর রিঅ্যাকশন গুলো লিখবা, আদারওয়াইজ রিঅ্যাকশন গুলো ভুল হয়। আচ্ছা,
অ্যাসিডের সাথে দেখো পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম এন্ড ক্যালসিয়াম উইথ ডাইলিউট অ্যাসিডস, এটা পাইছো? দেখো তো পাইছো নাকি? পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম এন্ড ক্যালসিয়াম উইথ ডাইলিউট অ্যাসিডস, এই মেটাল গুলো তো অনেক রিঅ্যাক্টিভ না? ওরা কোল্ড ওয়াটারের সাথে যথেষ্ট তারা মানে ফাস্ট রিঅ্যাক্ট করে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে দিলে ইট উইল বি ভায়োলেন্ট। দ্যাটস ওয়াই আমরা এই রিঅ্যাকশন গুলো ল্যাবে করি না, ইট ইজ নট সেফ টু রিঅ্যাক্ট বিকজ দ্য রিঅ্যাকশন উইল বি ভায়োলেন্ট। ঠিক আছে, ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টস অলসো ভেরি ভিগোরাসলি উইথ কোল্ড ডাইলিউট অ্যাসিড, দেখো। ঠিক আছে, ম্যাগনেসিয়ামও যথেষ্ট ফাস্ট রিঅ্যাকশন দেয়। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যে প্রবলেমটা বলতেছিলাম, অ্যালুমিনিয়াম is slow to start reacting but after warming it reacts very vigorously because key there is a very thin but strong layer of aluminum oxide on the surface of aluminium which stops the acid from getting into it. On heating the acid removes this layer, মানে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ার, তো এই রিঅ্যাকশনটা পাশে একটু লিখে রাখো, আমি আগে লিখে দিই, আগেই লিখো না তোমরা। অ্যালুমিনিয়াম অক্সাইড and hydrochloric acid will form অ্যালুমিনিয়াম ক্লোরাইড and water. এই রিঅ্যাকশনটাও আমরা কিছুদিন পরেই পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে মেটাল অক্সাইড এন্ড অ্যাসিড ফর্মস মেটাল মানে সল্ট এন্ড ওয়াটার। ঠিক আছে, এটা 2, এটা 6, এটা লিখে ফেলো, এটা 3H2। Aluminium oxide plus 6 moles of hydrochloric acid forms 2 aluminium chloride and 3 moles of water. Fine. শুধু অ্যালুমিনিয়াম মেটাল যদি রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে, তাই না? বিকজ মেটাল এন্ড অ্যাসিড, সল্ট এন্ড হাইড্রোজেন গ্যাস। বাট এখন যেটা লিখলাম এটা কি? মেটাল অক্সাইড, তাই না? মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড কি ফর্ম করতেছে? সেম সল্ট কিন্তু ওয়াটার, হাইড্রোজেন গ্যাস না, কিন্তু এটা হাইড্রোজেন গ্যাস। শুধু মেটাল হইলে অক্সিজেন নাই তো, তাহলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হইতেছে, বাট মেটাল অক্সাইডে তো অক্সিজেন আছে, সো ওয়াটার প্রডিউস হইতেছে। ক্লিয়ার এটুকু? তাহলে there is a thin layer of aluminum oxide, on heating acid removes the layer aluminum oxide, তাহলে অ্যালুমিনিয়ামের কন্টাক্টে অ্যাসিড চলে আসলো, there will be vigorous reaction। ঠিক আছে, ওকে। Zinc and iron, similarly zinc will form zinc sulfate and iron will form iron chloride। সব জায়গায় বাবলস দেখতেছো, তাই না? বাবলস will be the observation। Finding the approximate position, পাইছো এটা? Finding the approximate, ওগুলা সেম, এগুলা আর কিছু দেখার নাই। Finding the approximate position of a metal in the reactivity series using water and dilute acid। 3-4টা মেটাল নিলাম, হ্যাঁ, দেখলা কোন রিঅ্যাকশনটা কতটুকু, কোন মেটালটা কতটুকু ভিগারাস রিঅ্যাকশন দেয় কোল্ড ওয়াটারের সাথে, তাহলে তুমি 4টা মেটালকে খুব ইজিলি রিঅ্যাক্টিভিটি সিরিজে বসাই দিতে পারবো না? কোনটা বেশি রিঅ্যাক্টিভ, কোনটা কম রিঅ্যাক্টিভ, সিরিয়াল করে বলতে পারবো না? এটা হচ্ছে সিরিয়াল করা আর কি। ঠিক আছে, ধরো ফার্স্টে কি করবা? ফার্স্টে তুমি কোল্ড ওয়াটারে দিয়ে চেক করবা, কারণ তুমি ফার্স্টে যদি তুমি অ্যাসিডে দিয়ে চেক করো, তুমি তো জানো না কোন মেটালটা কতটুকু ভিগারাস, তো তুমি ফার্স্টে দিয়া দৌড় দিলা, ল্যাব থেকে পালাই গেল, তাহলে তো হলো না। ফার্স্টে কোল্ড ওয়াটারে দিয়ে তুমি চেক করলা এটা রিঅ্যাক্টিভিটি করবে, যদি দেখো একটা মেটাল কোল্ড ওয়াটারের সাথে ভেরি ভিগারাস রিঅ্যাকশন দিতেছে, তাহলে তুমি ওইটাকে অবশ্যই স্টিম বা অ্যাসিড দিয়ে ট্রাই করবা। এরপর একটা মেটাল স্টিমের সাথেও রিঅ্যাকশন দিতেছে না, এটা তুমি কোল্ড ওয়াটারে দিয়ে দেখো কি হয়, মানে সরি অ্যাসিডে দিয়ে দেখো। তাহলে কোল্ড ওয়াটার ইজ লিস্ট রিঅ্যাক্টিভ, দেন স্টিম, দেন অ্যাসিড ইজ মোস্ট রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা যখন ল্যাবে কাজ করব তখন এটা আমাদের মাথায় রাখা লাগবে। প্রথমেই নিয়ে আমি কোনো কিছু অ্যাসিডে দিয়ে দিব, এখন ডাইলিউট অ্যাসিড দিয়ে হইতেছে না, এবার কনসেন্ট্রেটেড অ্যাসিড দিয়ে হইতেছে না,
কনসেন্ট্রেটেড অ্যাসিডের মধ্যে অ্যাসিড দেওয়ার পর হিট দাও টু ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন, দেখো আদৌ রিঅ্যাক্ট করে কিনা, বোঝা যায়? কিন্তু একটার পর একটা করা লাগবে। ফার্স্টেই basic normal water. ফার্স্টে নরমাল ওয়াটার, কোল্ড ওয়াটার, So that you can judge the quantity. এক্স্যাক্টলি, ভেরি গুড। আর তুমি ধরো একটা মেটাল খুব খুব ভিগারাস রিঅ্যাকশন দেয়, ধরো পটাশিয়াম মেটালের রিঅ্যাকশন। পটাশিয়াম মেটাল তুমি জানো যে পটাশিয়াম মেটাল কোল্ড ওয়াটারের সাথে অনেক ভিগারাস রিঅ্যাকশন দেয়, তাহলে এটা টেম্পারেচার কমায় নাও, 4 ডিগ্রি 3 ডিগ্রির ওয়াটার ইউজ করো, Temperature doesn't matter. টেম্পারেচার কমায় দাও, তাহলে তো রিঅ্যাকশনটা স্লো হয়ে যাবে, তাহলে অত ভিগারাস হবে, ঠিক আছে? লাস্ট এটা বলে দেই, বলে শেষ করে দেবো আজকে। সাপোজ ইউ হ্যাভ আ কোয়েশ্চেন অ্যাজ ফলোজ, পাইছো? A problem involving manganese. Manganese lies between aluminum and zinc in the reactivity series and forms a 2+ ion. এটা কিন্তু ম্যাগনেসিয়াম না, ম্যাঙ্গানিজ। Solutions of manganese 2 salts are very pale pink, almost colorless. ঠিক আছে? প্রবলেম দিতেছে কিন্তু, এটা কিন্তু পুরোটা কোয়েশ্চেন, অ্যান্সার তুমি করবা। নাম্বার এ, use the reactivity series to predict whether manganese will react with copper to sulfate solution or not. If it will react, describe what you see, name the products and write the equation. দেখো খুব সিম্পল, কপার সালফেট না, কপার সালফেটের সাথে ম্যাঙ্গানিজকে রিঅ্যাক্ট করাতে বলছে, রাইট? বলছে ম্যাঙ্গানিজের রিঅ্যাক্টিভিটি কোথায়? অ্যালুমিনিয়াম এন্ড জিঙ্কের মাঝখানে, রাইট? বিটুইন অ্যালুমিনিয়াম জিঙ্ক, তাহলে ম্যাঙ্গানিজ মাস্ট বি মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার, তাই না? অ্যালুমিনিয়াম এন্ড জিঙ্কের তার মানে ম্যাঙ্গানিজ ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার, তাহলে উইল ম্যাঙ্গানিজ বি এবল টু কিক আউট কপার? রিঅ্যাক্টিভ হলে তো কিক আউট করতে পারবে, তাহলে কি কি হবে? ম্যাঙ্গানিজ প্লাস কপার সালফেট, তাহলে MnSO4 প্লাস কপার। পারছি আমরা রিঅ্যাকশন লিখতে? আচ্ছা, এবার বলতেছে ইউজ দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ টু প্রেডিক্ট whether manganese will react with copper to sulfate. Yes. If it will react, describe what you see. We'll see কি pale pink brown copper metal forming, right? Pink brown copper, pink brown. আর এই যে কপার 2+ আয়ন আছে না এখানে, এটা কালার কি? ব্লু। ব্লু কালার উইল বি কালারলেস অর ভেরি পেল পিঙ্ক। কেন? এই যে ম্যাঙ্গানিজ 2+ ফর্ম করতেছে, কালারলেস, বা এই যে বলেই তো দিছে ভেরি পেল পিঙ্ক, তাহলে লিখবা ভেরি পেল পিঙ্ক। ব্লু কালার সলিউশন উইল টার্ন টু ভেরি পেল পিঙ্ক সলিউশন, ঠিক আছে? অথবা কালারলেস, এই যে অলমোস্ট কালারলেস, হোয়াটএভার। আর কপার মেটালটা কি? পিঙ্ক ব্রাউন সলিড ডিপোজিটস। পারবো না লিখতে? হ্যাঁ, তার মানে কি প্রডিউস হইতেছে আর কি হারায় যাইতেছে আমার রিঅ্যাকশন থেকে, ওইটা দেখতে হবে। কপার 2+ নাই হয়ে যাচ্ছে, কপার 2+ এর কালার কি? ব্লু, তাহলে ব্লু কালার ফেডস, ব্লু কালার ইজ নট দেয়ার। ব্লু টু কালারলেস লিখতে পারো, ব্লু টু ভেরি পেল পিঙ্কও লিখতে পারো। ভেরি পেল পিঙ্ক কি মুখস্থ করবো না, ওরা লিখে দিবে আমাদের কোয়েশ্চেনের মধ্যে। এই পুরাটা কিন্তু কোয়েশ্চেন, সবকিছু দিয়েই দিছে, শুধু কি দিয়ে দেয় নাই? কপার 2+ ইজ ব্লু, এটা দিয়ে দেয় নাই। সো কপার 2+ ইজ ব্লু আমরা জানি, আর কপার মেটাল ইজ পিঙ্ক ব্রাউন এটাও জানি, তাহলে ওটাও লিখে দিলাম। আচ্ছা, তাহলে এটা গেল। আর নাম্বার বিটা দেখো, এক্সপ্লেইন ওয়াই you would expect manganese to react with steam. Name the products of the reaction and write the equation. I suppose manganese, since manganese is more reactive than zinc, since zinc reacts with steam, manganese should react with steam as well, right? রিঅ্যাকশনটা কি? ম্যাঙ্গানিজ প্লাস স্টিম মানে H2O গ্যাস, ম্যাঙ্গানিজ অক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস, মেটাল অক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। কঠিন? তাহলে ইস্যুটা হচ্ছে আমরা কিন্তু গ্রামারটা বললাম আফিফ, আমরা কি বললাম? আমরা গ্রামারটা বললাম, দুইটা গ্রামার কি, সরি তিনটা। মেটাল প্লাস ওয়াটার, কোল্ড ওয়াটার, মেটাল হাইড্রোক্সাইড, হাইড্রোজেন গ্যাস, metal plus steam, metal oxide, hydrogen gas, metal plus acid, salt, hydrogen gas। তিনটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখলাম, এখানে তুমি যা দিবা অ্যাকর্ডিংলি প্রোডাক্ট পাবা, জাস্ট তোমাকে ভোক্যাবটা জানা লাগবে। হ্যাঁ, এই যে ম্যাঙ্গানিজ বলেই দিছে ম্যাঙ্গানিজ 2 salts, মানে চার্জ হচ্ছে ম্যাঙ্গানিজের কত? 2+, রাইট? বোঝা যায়? ওকে, সো
That is the thing. Rusting of iron. Rusting of iron. Rusting of iron একটু টাইম লাগবে নাকি পড়া দিব একটু টাইম আছে আচ্ছা তাড়াহুড়ো হয়ে যাবে বেশি এটা নিয়ে কথা বলা দরকার এটা নিয়ে কথা বলা দরকার কথা না বললে আমি এখন বললে অনেক কম বলবো আর একটু বেশি বলা দরকার আচ্ছা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 ছাড়া and 10 শুধু 9 ছাড়া সব হোমওয়ার্ক মানে 9টা শুধু বাকি আছে রাস্টিং অফ আয়রন আর বাকি সব করে ফেলছি